দর্শক, চলুন আজ বাঘ মামা অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার মামার সাথে দেখা করে আসি। যেহেতু বঙ্গোপসাগরেই ভাসছি, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন থেকে একটু ঢু মেরে আসি, কি বলেন? ইতিমধ্যে আমরা আগের পর্বে জেনেছি বিশ্বের সবচেয়ে বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর সম্পর্কে এবং এই সাগরকে ঘিরে অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত। তারই অংশ হিসেবে আজ আমরা চলে এসেছি বাংলাদেশের ফুসফুস সুন্দরবনে। সুন্দরবন শুধুমাত্র যে একটি জঙ্গল তা নয়, এটি পৃথিবীর এক প্রাকৃতিক বিস্ময়ও বটে। এ কারণে 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে, আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের বাসভূমি। তো প্রিয় দর্শক, সুন্দরবনের প্রতিটি পরতে পরতে রহস্য, রোমাঞ্চ আর বিস্ময়কর প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানতে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে দিন। দর্শক, শুরুতেই সুন্দরবনের জন্ম ইতিহাস ছোট্ট করে জেনে নেই। আমরা জানি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল হল দক্ষিণ আমেরিকার অ্যামাজন জঙ্গল, কিন্তু এখন থেকে 1 লাখ বছর আগে দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার পুরোটা জুড়ে ছিল গহীন জঙ্গল, আর তখন এটিই ছিল বিশ্বের বৃহত্তম জঙ্গল। আনুমানিক 70 থেকে 80 হাজার বছর আগে এই এলাকায় প্রথম আদি মানুষের বসবাস শুরু হলে ধীরে ধীরে এই জঙ্গলের আয়তন সংকুচিত হতে থাকে। সুপ্রাচীন এই জঙ্গলের বিশাল একটা অংশের অবস্থান ছিল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলীয় এলাকা। উপকূলীয় এলাকায় লবণাক্ত ও মিঠা পানির সংমিশ্রণের কারণে জঙ্গলের প্রকৃতি প্রান্তীয় বনের মতো না হয়ে তা বদলে ম্যানগ্রোভ বনে পরিণত হয়। নোনা পানিতে জন্মানো এই ম্যানগ্রোভ উদ্ভিদগুলোর অন্যতম বৈশিষ্ট্য হল এরা দিনে একাধিকবার সমুদ্রের জোয়ারের কারণে নোনা পানিতে অর্ধেক ডুবে থাকে। এছাড়া উদ্ভিদগুলোর আরেকটি বৈশিষ্ট্য হল এদের শ্বাসমূল। জলের উপরে জেগে থাকা এসব শ্বাসমূলের ডগায় থাকে শ্বাস ছিদ্র। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলীয় এলাকা জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ বনের খণ্ডিত কিছু ভগ্নাংশ এখনও টিকে আছে। ভারতের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় অবস্থিত ম্যানগ্রোভ বন দুটি সেই ভগ্নাংশগুলোর মধ্যে উল্লেখযোগ্য। তবে বিলুপ্তপ্রায় সেই সুপ্রাচীন ম্যানগ্রোভ বনের টিকে থাকা সবচেয়ে বড় অংশটির নাম সুন্দরবন, যা বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের খেতাবটি এখনও পর্যন্ত এককভাবে ধরে রেখেছে। সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা বনভূমি। তবে ধারণা করা হয় এই বনে থাকা সুন্দরী গাছের আধিক্যর কারণে এমন নামকরণ করা হয়েছে। এই বন অতীতে সমুদ্র বন হিসেবেও পরিচিত ছিল। এছাড়া সুন্দরবন অঞ্চলের প্রাচীন অধিবাসীরা এই বনকে ডাকত চন্দ্রবান্ধে নামে। বিস্তৃত এই বনভূমিটি বাংলাদেশ ও ভারত এ দুটি দেশের মধ্যে অবস্থিত। বাংলাদেশের অংশে রয়েছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলা, আর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই দুটো জেলা। সরকারি হিসেব অনুযায়ী সুন্দরবনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার বলা হলেও বর্তমানে বনের আয়তন তার চেয়ে অনেক কম। উপমহাদেশের স্বাধীনতা অর্জনের পর সুন্দরবনের 3 ভাগের 1 ভাগ অঞ্চল পায় ভারত এবং বাকি 2 ভাগ অঞ্চল পায় তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশ। সেই হিসেবে বনের শতকরা প্রায় 66 ভাগ বা 6,517 বর্গ কিলোমিটারের মতো এলাকা বাংলাদেশের নিয়ন্ত্রণে রয়েছে, আর বাকি শতকরা 34 ভাগ বা 3,400 বর্গ কিলোমিটারের মতো এলাকা ভারতের নিয়ন্ত্রণাধীন। প্রচলিত এককের মাপ হিসেবে সুন্দরবনের আয়তন প্রায় 25 লাখ একর। বিস্ময়কর ব্যাপার হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ বনের আয়তন মাত্র 3,000 একরেরও কম। ভৌগোলিকভাবে সুন্দরবনের সীমানা দুটো নদী দিয়ে নির্দিষ্ট করা হয়েছে। পূর্ব দিকে ভারতের হুগলি নদী আর পশ্চিমে বাংলাদেশের বলেশ্বর নদী। এছাড়া উত্তরের হিমালয় পর্বতমালা থেকে নেমে আসা গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা, এই 3টি জলধারার মোহনা সুন্দরবন এলাকায় অবস্থিত। তাই সুন্দরবনের আয়তনের একটি বিশাল অংশ হল জলাধার। সুন্দরবনের মধ্যে অবস্থিত নদীনালা, বিল ও খাড়িসহ এর জলাধারের আয়তন প্রায় 1,874 বর্গ কিলোমিটার। সমগ্র সুন্দরবন জুড়ে জালের মতো ছড়িয়ে রয়েছে ছোট বড় বিভিন্ন খাল। সুন্দরবনের নদীগুলো মিঠা পানি ও নোনা পানির মিলনস্থল। হাজার বছর ধরে বঙ্গোপসাগর বরাবর নদীর প্রবাহের ফলে সঞ্চিত পলি দ্বারা গড়ে উঠেছে এই ভূখণ্ড। সমুদ্রতল থেকে সুন্দরবনের উচ্চতা স্থানভেদে 2 ফুট থেকে 7 ফুট। সুন্দরবনের ভূমির মধ্যে রয়েছে সৈকত, মোহনা, স্থায়ী ও ক্ষণস্থায়ী জলাভূমি, কাদাচর, বালিয়াড়ি ও ছোট বড় বহু দ্বীপের মতো বৈচিত্র্য।
সুন্দরবন ম্যানগ্রোভ বনভূমিটির মাটি ও বাস্তুসংস্থান সারা বিশ্বের এক অনন্য নিদর্শন। জোয়ার ভাটার কারণে এই বনভূমিতে নির্দিষ্ট সময়ের জন্য জলাবদ্ধতা তৈরি হয়, ফলে বনের মাটিতে লবণাক্ততার মাত্রা অনেক বেশি থাকে। এই বিশেষ অবস্থার সাথে খাপ খাইয়ে চলার জন্য এই বনের গাছপালার ধরনও সাধারণ বনের চেয়ে ভিন্ন। এই অপরূপ প্রাকৃতিক নিদর্শন শুধু বৃক্ষরাজির জন্যই নয়, এর নানা জাতের বন্য প্রাণীর জন্যও বিখ্যাত। 1903 সালে তৎকালীন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পরিচালক ডেভিড প্রেইন সুন্দরবনের উদ্ভিদকুল নিয়ে সর্বপ্রথম বিস্তারিত গ্রন্থ প্রকাশ করেন। ফ্লোরা অব দ্য সুন্দরবনস গ্রন্থে তিনি সুন্দরবনে 334টি উদ্ভিদ প্রজাতি আছে বলে উল্লেখ করেন। এছাড়া 165 প্রজাতির শৈবাল ও 13 প্রজাতির অর্কিডও পাওয়া যায় এই বনে। সবচেয়ে উল্লেখযোগ্য হল পৃথিবীতে মোট 50 প্রজাতির ম্যানগ্রোভ উদ্ভিদ আছে, তার মধ্যে 35টি প্রজাতি সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সুন্দরবনের প্রধান বৃক্ষ হল সুন্দরী ও গেওয়া। এছাড়া পশুর, ধুন্দল, গরান, বাইন, কাকড়া, কেওড়া ইত্যাদি গাছও এই বনের অন্যতম অংশ। সুন্দরবনের অনন্য প্রাণী বৈচিত্র্যের প্রধান আকর্ষণ হল রয়্যাল বেঙ্গল টাইগার, যা সারা বিশ্বে এক নামে সুপরিচিত। এই প্রজাতির বাঘের প্রধান ও সর্বাধিক গুরুত্বপূর্ণ আবাসস্থলই হল এই সুন্দরবন। অতীতে একসময় এই প্রজাতির অধিকাংশ বাঘই ছিল এই অঞ্চলে। বর্তমানে এদেরকে বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রজাতির পূর্ণবয়স্ক পুরুষ সদস্যদের নাক থেকে লেজের ডগা পর্যন্ত গড় দৈর্ঘ্য প্রায় 10 ফুট। তবে এর মধ্যে প্রাণীটির লেজের দৈর্ঘ্যই প্রায় 3 ফুটের মতো। এদের গড় ওজন 200 থেকে 250 কেজি হয়ে থাকে। তবে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় বাঘটির ওজন ছিল 350 কেজি। প্রকৃতিতে এই প্রাণীগুলো নিভৃতচারী হয়ে থাকে। এরা বন্য শূকর, হরিণ এবং মহিষের মতো প্রাণী শিকারের মাধ্যমে জীবন ধারণ করে। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পুরো দক্ষিণ এশিয়ায় আনুমানিক 2500-এর মতো রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তার শতকরা 10 ভাগই সুন্দরবনে বসবাস করে। রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে প্রায় 289 প্রজাতির স্থলজ প্রাণী বাস করে। এছাড়া প্রায় 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 প্রজাতির সরীসৃপ, 8 প্রজাতির উভচর এবং বিভিন্ন প্রজাতির মাছ সহ 219 প্রজাতির জলজ প্রাণী রয়েছে। এই বনের উল্লেখযোগ্য স্তন্যপায়ী প্রাণীগুলো হল রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, মায়া হরিণ, রিসাস বানর, বনবিড়াল, সজারু এবং বন্য শূকর। এছাড়া ইরাবতী ডলফিন নামক এক প্রজাতির জলচর স্তন্যপায়ী প্রাণীও সুন্দরবনের মধ্য দিয়ে প্রবাহিত নদীনালায় বসবাস করে। প্রায় 35 প্রজাতির সরীসৃপের মধ্যে সুন্দরবনের সবচেয়ে বড় সদস্য নোনা পানির কুমির। সাপের মধ্যে উল্লেখযোগ্য হল রাজগোখরা, অজগর ও কেউটে। অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে রয়েছে 24 প্রজাতির চিংড়ি, 14 প্রজাতির কাঁকড়া এবং কয়েক প্রজাতির শামুক ও ঝিনুক। সুন্দরবনে বসবাসকারী অধিকাংশ পাখি স্থানীয়। তার মধ্যে ধূসর মাথা মেছো ঈগল এবং নীল মাছরাঙা বিশেষভাবে উল্লেখযোগ্য। হাঁস জাতীয় প্রায় 50 প্রজাতির পরিযায়ী পাখিও এখানে দেখা যায়। এছাড়া সুন্দরবনের কীটপতঙ্গের বৈচিত্র্যও সীমাহীন। একসময় পুরো সুন্দরবনে কয়েক লাখ হরিণ ঘুরে বেড়ালেও বর্তমানে এই সংখ্যা কমে 30,000-এ নেমে এসেছে। আর এই বনাঞ্চল থেকে এরই মধ্যে বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীর তালিকায় রয়েছে জাভান রাইনোসরাস নামক এক প্রজাতির শিংবিহীন গন্ডার। সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় অসংখ্য মানুষ স্থায়ীভাবে বসবাস করে। এদের একটা বড় অংশের জীবিকা উপার্জনের একমাত্র উপায় হচ্ছে মাছ শিকার। দর্শক, এ পর্যায়ে একটা রোমাঞ্চকর পেশার তথ্য দেই। এই বনে কিছু সম্প্রদায়ের মানুষ আছে যারা প্রতি বছর একটা নির্দিষ্ট সময় গহীন জঙ্গল থেকে মৌমাছির মধু আহরণ করে থাকেন। এই পেশাটি বিশ্বের অন্যতম বিপজ্জনক পেশাগুলোর একটি, কারণ এই অভিযানে প্রতি পদক্ষেপে থাকে বাঘের পেটে যাবার সমূহ সম্ভাবনা। কোনো কোনো সময় মহাশক্তিশালী প্রাণীটির আক্রমণ থেকে বেঁচে গেলেও অধিকাংশ ক্ষেত্রে তার ক্ষতচিহ্ন বাকি জীবন বয়ে বেড়াতে হয়। তবে এই বিপদ মোকাবেলায় অসাধারণ এক বুদ্ধি বের করেছেন মৌ শিকারীরা। জেনে অবাক হবেন, বাঘ এবং সিংহের মতো শিকারী প্রাণীগুলো তাদের দিকে কেউ তাকিয়ে আছে টের পেলে সাধারণত আর হামলা চালায় না, যে কারণে বাঘ সবসময় তার শিকারের পেছন থেকে আক্রমণ করে। তাই বাঘের আক্রমণ থেকে রক্ষা পাবার জন্য সুন্দরবনে মধু সংগ্রহের সময় মৌ শিকারীরা তাদের মাথার পেছনে একটি মুখোশ বেঁধে রাখেন। সেই মুখোশের চোখ জোড়া তাকিয়ে আছে বলে মনে হয় মুখোশ ব্যবহারকারীর ওপর বাঘ আর হামলা চালায় না। আর এভাবেই মৌ শিকারীরা তাদের কাঙ্ক্ষিত মধু সংগ্রহ করে থাকেন জঙ্গল থেকে। দর্শক, এবার আসা যাক সুন্দরবনের মালিকানা বা দায় দায়িত্ব প্রসঙ্গে। প্রায় 1800 বছর আগে
এখানে চাঁদ সওদাগর নামে এক ব্যক্তি একটি জনপদ প্রতিষ্ঠা করেছিলেন। প্রত্নতাত্ত্বিকরা সুন্দরবনের বাগমারা এলাকায় চাঁদ সওদাগরের হাতে গোড়াপত্তন হওয়া একটি প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন। সেই হিসেবে এই চাঁদ সওদাগর হল সুন্দরবনের আদি বা প্রথম মালিক। এরপর 1000 বছরের বেশি সময় ইতিহাসের পাতায় এই বনাঞ্চলের উল্লেখ করা হয়নি। অবশেষে ত্রয়োদশ শতকে সূচিত মোগল রাজবংশের তৃতীয় সম্রাট আকবরের শাসনামলে তার সেনাবাহিনীর আক্রমণ থেকে প্রাণ বাঁচাতে স্থানীয় অনেকেই গহীন সুন্দরবন এলাকায় আশ্রয় নিয়েছিল। পলাতক এই মানুষগুলোর তৈরি করা বাসস্থানগুলো আবার সপ্তদশ শতকে পর্তুগিজ জলদস্যুরা দখল করে নেয়। পরবর্তীতে 1757 সালে মোগল সম্রাট দ্বিতীয় আলমগীরের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুন্দরবনের কর্তৃত্ব লাভ করে। 1828 সালে সুন্দরবনের স্বত্বাধিকার অর্জন করে ব্রিটিশ সরকার। এরপর 1829 সালে সুন্দরবনে প্রথম সার্ভে কার্যক্রম চালায় ব্রিটিশরা। 1860 সালে তৎকালীন বাংলা প্রদেশে বন বিভাগ স্থাপনের পর বনাঞ্চলটি প্রথমবারের মতো সাংগঠনিক ব্যবস্থাপনার আওতায় আসে। 1878 সালে সমগ্র সুন্দরবন এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয়। এরপর 1879 সালে পুরো বনের দায়িত্ব বন বিভাগের উপর অর্পণ করা হয়। এই বিভাগের সদর দপ্তরটির অবস্থান ছিল বর্তমান বাংলাদেশের খুলনা জেলায়। তখন হুগলি নদীর মোহনা থেকে মেঘনা নদীর মোহনা পর্যন্ত প্রায় 17,000 বর্গ কিলোমিটার এলাকা সুন্দরবনের অন্তর্ভুক্ত করা হয়। উদ্বেগের বিষয় হলো নানামুখী কারণে সুন্দরবনের আয়তন ক্রমেই সংকুচিত হচ্ছে। 200 বছর আগেও ব্রিটিশদের পরিচালিত সার্ভে অনুযায়ী এই বনাঞ্চলের আয়তন ছিল প্রায় 17,000 বর্গ কিলোমিটার বা 42 লাখ একরেরও বেশি। অথচ বর্তমানে এর আয়তন প্রায় অর্ধেকে নেমে গেছে। এই সংকোচনের পেছনে মানব আগ্রাসনের পাশাপাশি ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগও বহুলাংশে দায়ী। আর বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বিষয়টি তো আছেই। 2007 সালে ইউনেস্কো পরিচালিত এক গবেষণা অনুযায়ী এই শতকের শেষ নাগাদ বঙ্গোপসাগরের সমুদ্র পৃষ্ঠের গড় উচ্চতা 45 সেন্টিমিটার বা 1.5 ফুট পর্যন্ত বেড়ে যাবার আশঙ্কা রয়েছে। আর তেমনটা হলে সুন্দরবনের শতকরা 75 ভাগই হারিয়ে যাবে বলে গবেষকরা জানিয়েছেন। তাহলে হয়তো আমরাও পুরো দেশ সহই হারিয়ে যাব। কিন্তু এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমাদের প্রকৃতি আমাদেরকেই বাঁচাতে হবে। অন্তত সচেতনতার সাথে প্রকৃতি রক্ষার দায়িত্ব পালন করতে হবে। তো দর্শক, চলুন আমরা আমাদের চারপাশের নিজ নিজ প্রকৃতি যথাযথভাবে রক্ষায় ভূমিকা পালন করি। কেমন লাগলো আজকের কন্টেন্ট? যদি ভালো লাগে তাহলে চোখ রাখুন আমার মহাকাল চ্যানেলে এবং সাবস্ক্রাইব করুন ও আপনার মতামত দিন। আপনাদের ভালো লাগাই আমার চেষ্টার আনন্দ। সবাইকে ধন্যবাদ।